আসসালামু আলাইকুম। এই ভিডিওটি যারা যারা ক্লিক করেছো তার মানে তুমি একজন ফাইনাল পরীক্ষার্থী। যদি তুমি ফাইনাল পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হবে, কারণ ফাইনাল পরীক্ষায় অবশ্যই তোমাদেরকে সৃজনশীল লিখতে হবে এবং সৃজনশীল লেখার ক্ষেত্রে বেশ কয়েকটা নিয়মকানুন রয়েছে এবং কীভাবে সৃজনশীল লিখলে শিক্ষক তোমাকে সর্বোচ্চ নম্বর দেবে এবং সৃজনশীল লেখার যে সকল টেকনিক রয়েছে সম্পূর্ণ টেকনিক আজকের এই ভিডিওতে আলোচনা করব। এর জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যদি তুমি আজকের এই ভিডিওটি দেখো তাহলে আজকের এই ভিডিওটা হবে তোমার দেখা সৃজনশীল নিয়ে সবচেয়ে বেস্ট ভিডিও। এজন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সামনে তোমাদের পরীক্ষা রয়েছে, পরীক্ষার সময় অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে সম্পূর্ণ সাজেশন পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা জানি যে সৃজনশীলে 10 নম্বর রয়েছে। ক নম্বর হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, যেখানে 1 নম্বর দেওয়া হয়। খ নম্বর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, যেখানে সঠিকভাবে উত্তর লিখলে 2 নম্বর দেওয়া হয়। গ নম্বর হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন, যেখানে 3 নম্বর রয়েছে এবং ঘ নম্বর হচ্ছে উচ্চতর দক্ষতা, যেখানে 4 নম্বর দেওয়া হয়। তার মানে একটা সৃজনশীলে মোট 10 নম্বর দেওয়া হয়। এখানে আমরা সর্বপ্রথম উপরে লিখব 1 নং প্রশ্নের উত্তর, অথবা তুমি যত নং লিখবে সেই প্রশ্নের উত্তর এখানে উপরে লিখবে। যদি 4 নং হয় তাহলে 4 নং প্রশ্নের উত্তর এবং এভাবে নিচে ক নাম্বার লিখবে। ক লেখার পরে এখানে সংক্ষিপ্তভাবে শুধুমাত্র খ নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু বানিয়ে লিখলে হবে না, সেটা অবশ্যই মুখস্থ করতে হবে, মুখস্থ থাকতে হবে। ক নাম্বার হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, তার মানে ক নাম্বার কোয়েশ্চেন কোনোভাবেই বানিয়ে দেওয়া যাবে না, এটা অবশ্যই তোমার মুখস্থ থাকতে হবে এবং মুখস্থ থেকেই ক নাম্বার আনসার করতে হবে। এখানে যেমন মনে করো ক নাম্বার উত্তর লিখেছি বাংলা 1268 সালে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। শেষ ক নাম্বার কোয়েশ্চন আনসার। খ নাম্বার এখানে 2টা অংশে লিখতে হবে, মনে রাখবে। ক নাম্বার কোয়েশ্চেনের যখন আনসারটা লিখবে তখন এখানে 2টা অংশে লিখবে, এই হচ্ছে একটা অংশ এবং নিচে হচ্ছে আরেকটা অংশ, এই 2টা অংশে লিখবে। খ নাম্বার হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, তার মানে তুমি অনুধাবন করে লিখতে হবে, সেটা পুরোপুরি বানিয়ে লিখলে হবে না, সেটা বই থেকে লিখতে হবে এবং বইয়ের সাথে মিল রেখে লিখতে হবে। যেমন এখানে লিখেছি সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে প্রতীকী অর্থে কালস্রোতকে বোঝানো হয়েছে। তার মানে খ নম্বর কোয়েশ্চেন ছিল যে সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কী বোঝানো হয়েছে, এটা ছিল মূল কোয়েশ্চন। এখানে প্রথমে 2-1 লাইনে যে সংক্ষিপ্ত যে উত্তরটা রয়েছে সেটা লিখবে এবং এরপর একটু বিস্তারিত লিখবে। যেমন এখানে সংক্ষেপে উত্তরটা লিখেছি সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে প্রতীকী অর্থে জল কালস্রোতকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে সংক্ষেপে। এবং এখানে একটু বিস্তারিত লিখি বাঁকা জল বর্ষায় ভয়ঙ্কর রূপ ধারণ করে কবি বাঁকা জল বলতে কালের স্রোতকে বুঝিয়েছেন। কালের স্রোতে কৃষক নৌকা নিয়ে সোনার ধান নিয়ে চলে যায়, যে ধান কৃষকরূপী কবি উৎপন্ন করেছেন, দিন শেষে সেই নৌকাই কৃষকরূপী কবির টাই হয়নি। অর্থাৎ কবি বাঁকা জল, এখানে দেখেন একটা বানান কিন্তু ভুল হয়েছে। যখন ভুল হবে কোনো বানান তখন শুধুমাত্র জাস্ট একটা টান দিবে, এখানে 3 থেকে 4টা টান দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট একটা টান দিয়ে এই বানানটা কেটে তারপর লিখবে। বলতে কালের স্রোতকে বুঝিয়েছেন, তার মানে খ নাম্বার হবে একটি প্যারায়, খ নাম্বার হচ্ছে 2টা প্যারা লিখতে হবে। গ নাম্বার আনসার যখন আমরা লিখব তখন সেখানে আমরা 3টা অংশে লিখব। এখানে এ হচ্ছে প্রথম অংশ, এ হচ্ছে দ্বিতীয় অংশ এবং এই পৃষ্ঠায় হচ্ছে তৃতীয় অংশ। আমরা 3টা অংশে গ নাম্বার কোয়েশ্চেনের আনসার লিখব। গ নাম্বার হচ্ছে প্রয়োগমূলক, তার মানে তোমাকে প্রয়োগ করতে হবে, তোমার জ্ঞান বুদ্ধি এটাকে প্রয়োগ করতে হবে এবং প্রয়োগ করে গ নাম্বার প্রশ্নের আনসার করতে হবে। তার মানে এখানে কি কি প্রয়োগ করা হবে, প্রথমে গ নাম্বার কোয়েশ্চেনে যেই কথাটা চাইবে সেটা সংক্ষেপে এখানে লিখে দিবে, তারপর এখানে তোমার কবিতা কিংবা বইয়ের পাঠের যে অংশ রয়েছে সেটার মিল রাখবে এবং পরবর্তী 3 নম্বর অংশে উদ্দীপকের সাথে মিল রাখবে। তার মানে প্রথমটা হচ্ছে সংক্ষেপে উত্তরটা লিখবে, যেমন সোনার তরী কবিতার সাথে মাদার তেরেসার জীবনের কৃতকর্ম এবং সোনার তরী কবিতার সোনার ধানের সাথে সম্পৃক্ত, এটা সংক্ষেপে বুঝিয়ে দিলে। এখন এখানে তোমার যদি কবিতা হয় অথবা পাঠ হয় সেটা থেকে এখানে লিখবে। যেমন এখানে লিখেছি কৃষকরূপী কবি কষ্ট করে সোনার ধান ফলান, মাঝিকে বারবার আকুতি মিনতি করেন কবি। কবি ছোট্ট ক্ষেতের কাছে এসে সোনার ধানগুলো নৌকায় করে চলে যায়, কিন্তু সেই নৌকায় কৃষক অর্থাৎ কবির কোনো ঠাঁই হয়নি। সারা জীবনের কর্মগুলোকে মাঝি নিয়ে গেলেও কবিকে নেয়নি। এই হচ্ছে কবিতা থেকে অংশটা লেখা হয়েছে, অর্থাৎ উদ্দীপকের সাথে মিল রেখে। এখন এখানে
3 নম্বর যে অংশ, এই 3 নম্বর অংশে এখানে কবিতা থেকে এখানে উদ্দীপক থেকে লিখতে হবে। এখানে উদ্দীপক থেকে লিখেছে, অপরদিকে উদ্দীপকের মাদার তেরেসা তার সারা জীবন মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তার সমস্ত জীবন মানুষের সেবায় বিলিয়ে দিয়েছেন। তার কৃতকর্মের দ্বারা তিনি মানুষের মাঝে চিরস্মরণীয় হয়ে আছেন এবং থাকবেন। তিনি মৃত্যু পথযাত্রী মানুষের জন্যও সেবা করেছেন এবং মানুষ ভুলে গেলেও তার জীবনের কৃতকর্মকেই কখনো মানুষ ভুলবে না। এই হচ্ছে গ নাম্বার। তার মানে প্রথমে সংক্ষেপে লিখবে, তারপর হচ্ছে তোমার কবিতা কিংবা তোমার পাঠ থেকে লিখবে, এবং 3 নম্বরের সবশেষে যে অংশ সেটা তুমি লিখবে উদ্দীপক থেকে। এই হচ্ছে গ নাম্বার। ঘ নাম্বার লেখার ক্ষেত্রে এখানে 5টা অংশ থাকবে, একটা অংশ, 2টা, তারপর এখানে হচ্ছে 3টা অংশ, এ হচ্ছে একটা অংশ, এই একটা অংশ এবং নিচে একটা অংশ, 5টা অংশ থাকবে। এখন আসি ঘ নাম্বার হচ্ছে উচ্চতর দক্ষতা, যেখানে থাকবে 4 নম্বর। এই 4 নম্বরে উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর যখন করবে তখন সর্বপ্রথম যে অংশটা থাকবে, এই প্রথম অংশে মিল বের করবে অথবা অমিল বের করবে, অথবা প্রশ্নের মধ্যে যে বিষয়টা চাইবে সেটা যদি মিল হয় অথবা অমিল হয় অথবা যুক্তিসঙ্গত হয়, যেটা বলে তারা সেটা তুমি প্রথমে এখানে বুঝাবে। অর্থাৎ এটা হচ্ছে উচ্চতর দক্ষতা, তোমার দক্ষতা এখানে দেখাতে হবে। যেমন এখানে লিখেছি, মাদার তেরেসার জীবন পরিণতি সোনার তরী কবিতার মূল উপজীব্য। উপরোক্ত উক্তিটি যথার্থ। যদি যথার্থ হয় তাহলে যথার্থ, যদি যথার্থ না হয় তাহলে লিখবেন যথার্থ নয়। তারপর এই একটা অংশ শেষ, তারপর লিখবেন একটু নিচে এই জায়গায় খালি রাখবেন, মানুষ একসময় কালের বিবর্তনে হারিয়ে যায়, কিন্তু রয়ে যায় মানুষের জীবনে করা সকল সৎকর্ম। মানুষকে কখনো ভোলা সম্ভব হয় না তার করা সৎকর্মের জন্য। এটা লিখলে যে এই যে তুমি এখানে লিখেছ উপরোক্ত উক্তিটি যথার্থ, এই উত্তরের আলোকে এখানে 3 থেকে 4 লাইন লিখে দিবে। এখন আসি আগের মতো, প্রথমে কবিতা কিংবা পাঠ থেকে লিখবে এবং শেষ অংশ এখানে উদ্দীপক থেকে লিখবে, মিল খুঁজে বের করবে। এখানে দেখেন প্রথমে লিখেছি, সোনার তরী কবিতায় কৃষকরূপী কবি অনেক কষ্টে তার সোনার ধান ফলিয়েছেন। মাঝিকে অনেক আকুতি করলে মাঝি কেবল ধান নিয়েই চলে যায়। সোনার ধান তোলার ফলে নৌকায় আর জায়গা ছিল না, তাই মাঝি কবিকে অর্থাৎ কৃষককে রেখেই অপর পারে চলে যান। নৌকায় টাই হলো না কৃষকরূপী কবির। এ হচ্ছে পাঠ থেকে নেওয়া হয়েছে। এখানে উদ্দীপক থেকে আমরা একটু দেখি। উদ্দীপক থেকে বলা হয়েছে, উদ্দীপকে মাদার তেরেসা তার সমস্ত জীবনে তিনি অসহায় এবং মৃত্যুযাত্রী মানুষের জন্য কাজ করে গেছেন। তার সকল কাজের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। তিনি মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন সারা জীবন। তার কৃতকর্মকে মানুষের ভোলা সম্ভব হবে না। তার মানে এখানে হচ্ছে কবিতা থেকে, এখানে হচ্ছে উদ্দীপক থেকে। এখানে যেহেতু বলেছি যে উক্তিটি যথার্থ, যেহেতু যথার্থ তাহলে এখানে যথার্থ মিল রাখতে হবে। এবং শেষের যে অংশ, শেষের অংশে লিখবে, মাদার তেরেসা এবং সোনার তরী কবিতার কৃষক একই সূত্রে গাঁথা। যেহেতু এখানে বলেছেন যথার্থ, তার মানে এখানে মিল রাখতে হবে, একই সূত্রে গাঁথা। জীবন একসময় শেষ হয়ে যাবে, কিন্তু থেকে যাবে তার করা কৃতকাজ। তারা চিরকাল অমর হয়ে থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই সিস্টেমে কিন্তু তোমাদেরকে সৃজনশীল লিখতে হবে, এবং এখানে যে আলাদা আলাদা যে অংশ রয়েছে এই অংশটা বোঝার জন্য এই মধ্যখানে জায়গা খালি রাখবে, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে এবং সহজে শিক্ষক বুঝতে পারবেন যে এখানে আলাদা আলাদা অংশ রয়েছে। এবং একটা প্রশ্ন লেখা শেষ হয়ে গেলে আরেকটা যখন তুমি লিখবে, যেমন গ নাম্বার এই পর্যন্ত শেষ, যখন তুমি ঘ নাম্বার লিখবে তখন এখান থেকে লেখা শুরু করবে না, একটু নিচ থেকে লেখা শুরু করবে, তাহলে লেখাগুলো সুন্দর হবে এবং দেখতেও ভালো লাগবে। আশা করি বুঝতে পেরেছ। সামনে তোমাদের পরীক্ষা রয়েছে, পরীক্ষার সংক্রান্ত সকল আপডেট এবং সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।